দর্শক, বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর আল মতিন। আবারও আলোচনায় সংলাপ। 2রা ফেব্রুয়ারি চা চক্র নিয়ে কে কি ভাবছে তা নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এরই মধ্যে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল তিনি জানিয়েছেন যে আলোচনা কি নিয়ে হবে সেটা জানলে হয়তো তারা এটি বিবেচনা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেছেন এই যে আলোচনা হচ্ছে সেখানে যদি নির্বাচন নিয়ে আলোচনা হয় সেক্ষেত্রে তারা হয়তো আগ্রহী হবেন, কিন্তু সব মিলিয়ে আসলে কি হতে চলেছে, এই আলোচনায় কি কি থাকবে সেসব নিয়ে আমরা কথা বলতে চাই এবং এর ভবিষ্যৎ কি, এ থেকে কি বেরিয়ে আসতে পারে সেটাও জানবার চেষ্টা করব। 3 জন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। পরিচয় করে দিচ্ছি জনাব নুহু আলম লেলিন, তিনি কেন্দ্রীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন জনাব সুব্রত চৌধুরী অ্যাডভোকেট, তিনি নির্বাহী সভাপতি গণফোরাম। আছেন কমরেড খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনায় যাবার আগে এই যে আলোচনার কথা বলছিলাম, সংলাপের কথা বলছিলাম, তা নিয়ে ঐক্যফ্রন্টের নেতারা কি ভাবছেন তা নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, সেটা দেখে নিতে চাই। নির্বাচন প্রত্যাখ্যান করে আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সংলাপের আহ্বান করে আসছিল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট, কিন্তু নির্বাচন নিয়ে সংলাপের আহ্বান বরাবর নাকচ করে দেয় ক্ষমতাসীনরা। তবে শনিবার আকস্মিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে চা চক্রের নামে আলোচনার আহ্বান জানান খোদ সরকার প্রধান। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নেতারা বলছেন 2 দফা নিষ্ফল সংলাপের পরও নির্বাচনের মাঠে ছিলেন তারা। এমনকি নেতাকর্মীরা হামলা মামলার শিকারও হয়েছেন নির্বাচনের মাঠে। এমন বাস্তবতায় সরকারের সাথে অর্থহীন আলোচনার আর প্রয়োজন নেই বলে মনে করেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। এই চিঠিটা পেয়েছে আমি হতাশ। এখন শুভেচ্ছার পিঠাপুলি খাওয়ার তো বাস্তব অবস্থা নাই দেশে, যেহেতু একবার আমরা প্রতারিত হয়েছি, একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি, দেশের জনগণ পাইনি। এখানে শুভেচ্ছার পিঠাপুলি খাওয়ার মতো মন মানসিকতা আমার নেই। বিএনপি নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, গায়েবী মামলায় যেভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, পুলিশ যেভাবে তাদেরকে মারপিট করছে, এরপরে যদি এই চা খেতে যায়, আমি মনে করি এটা বিএনপি নেতাকর্মীদের অবমাননার সামিল। ভোট ডাকাতিকে কভার করার জন্য এটি একটি উদ্যোগ এবং বাইরের বিশ্বকে দেখাবার জন্য। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মনে করেন এমন আলোচনায় রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। দুজন বলছেন যে সংলাপ আসেন, সংলাপের শেষে তো চা খাওয়াবে নি, এটা রুদ্র কথা না। তাহলে আমি অন্তপক্ষে মিটিংয়ে বলতাম যে যতই করুক, যদিও গতবারের সংলাপ ছিল একটা প্রতারণার সংলাপ, তবু আমরা নিয়মতান্ত্রিকতার কারণে চলেন যাই। হাফিজউদ্দিন আহমেদের মতে নিষ্ফল আলোচনায় সাড়া না দিয়ে দল এবং জোটের আগামী পরিকল্পনা নিয়ে মনোযোগী হওয়া উচিত বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের। এই চা জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে তাদের সেন্টিমেন্টকে বুঝে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যাওয়া উচিত বিএনপির, এটাই। দর্শক, আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। তিনি আবারও বলেছেন যে বিএনপি তাদের নেতিবাচক যে রাজনীতি তার কারণেই এই বড় পরাজয়ের শিকার হয়েছে। কি বলেছিলেন তিনি সেটা দেখে নিতে চাই এবারে। বিএনপির নেতিবাচক রাজনীতি নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আপনারা আমাদের দলকে ভোট দিয়ে যে সম্মান করেছেন, উন্নয়ন করে আমরা আপনাদের সম্মানের উপযুক্ত প্রতিদান দেব। শুরুতেই জনাব নুহুল আলম লেনিন, আপনার কাছে আসতে চাই। এই যে এত বড় একটা বিজয় বাংলাদেশ আওয়ামী লীগ পেল, 98% আসন তাদের মহাজোটের দখলে, এরপরে এই ধরনের একটা সংলাপের কেন প্রয়োজন পড়লো এবং এই ধরনের সংলাপ থেকে আসলে আওয়ামী লীগ বা সরকার কি আশা করছে? ধন্যবাদ। আওয়ামী লীগ এই নির্বাচনের ভেতর দিয়ে যে বিজয় লাভ করেছে সেটা কেবল আওয়ামী লীগ বিজয় লাভ করেনি, সেটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভবিষ্যৎ, সেটারও একটা উত্তরণের সম্ভাবনার নবপর্যায়ে যাওয়ার একটা সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই নির্বাচনের পটভূমিতে একটা সংলাপ ছিল এবং এটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। সেই আমাদের দেশের সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আর সেই নির্বাচনের পরে যদি সরকার প্রধান সব রাজনৈতিক দলকে এই আপনার
চা চক্রে আহ্বান করেন বা যেখানে নানান ন্যাশনাল ইস্যু নিয়ে খোলামেলা কথা হতে পারে, তার মধ্যে তো আমি কোনো অন্যায় দেখি না। বরং গণতন্ত্র চর্চায় এই আলোচনার বিকল্পটা কি? আলোচনার যে বিকল্প আছে সেই বিকল্প একটা হতে পারে যুদ্ধ করা, এই সরকারকে যুদ্ধ করে লড়াই করে উৎখাত করতে হবে। আলোচনার আরেকটা বিকল্প হতে পারে যে ঠিক আছে, তারা আলোচনা প্রত্যাখ্যান করে এখানে কোনো বড় আন্দোলনের কর্মসূচি দিলেন, হতে পারে সেটা। আলোচনার বিকল্প হতে পারে যে না, বাংলাদেশে আলোচনা করে কোনো সমস্যার সমাধান হবে না, সুতরাং আলোচনার একমাত্র বিকল্প হচ্ছে সেটা সশস্ত্র সংগ্রাম হোক, আর যেভাবেই হোক না কেন সরকারকে এখানে কি একটা পরিবর্তন ঘটেছে? কারণ নির্বাচনের পর জনাব ওবায়দুল কাদের সহ সব নেতারাই বলছিলেন যে আসলে এত বড় বিজয় হয়েছে, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং এখানে আলোচনার আর কোনো প্রয়োজন নেই। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী অবস্থার পরিবর্তন ঘটালেন এবং তারপর দিন ওবায়দুল কাদেরের মুখ দিয়ে আমরা শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা সংলাপের কথা ভাবছেন। এই পরিবর্তনটা কেন? আপনাকে আমি একটা জিনিস লক্ষ্য করতে বলবো, আওয়ামী লীগের অন্য কে কি বলল সেটা ডিটারমিনিং আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেটা বলেন সেটাই দলের নীতি বা সিদ্ধান্ত। তাহলে আপনাদের মনে আছে নেতারা যা ভাবছেন তার থেকে নিশ্চয়ই আপনার নিশ্চয়ই মনে আছে যে ঐক্যফ্রন্টের সাথে সংলাপের আগেও আমাদের দলের নেতারা এটাই বলে বেড়াতেন যে বিএনপি তো তখন সংলাপের কথা খুব বলতো। হ্যাঁ, তো তখনও কিন্তু সংলাপ প্রত্যাখ্যান করা হয়েছে এবং কোনো সংলাপ নাই, কোনো আলোচনার কোনো সুযোগ নাই, এইসব কথাই বলা হতো। তারপরে ওয়ান ফাইন মর্নিং যখন ঐক্যফ্রন্টের নেতা কামাল হোসেন সাহেব বললেন যে সংলাপ চাই, সংলাপ করতে চাই, হ্যাঁ, সংলাপ চেয়ে চিঠি দিলেন, চিঠি দিলেন এবং সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী সংলাপকে স্বাগত জানালেন এবং পাল্টা ওনাকে তারিখ দিয়ে চিঠি দিলেন এবং বলা যেতে পারে যে পূর্বতন অবস্থা পরিবর্তন করে সংলাপের পক্ষে অবস্থান নিলেন। এবং এবারও যদি আমি দেখি তাহলে আমি মনে করি যে রাষ্ট্র পরিচালনার যিনি প্রধান সিপাহসালার বা যিনি রাষ্ট্রের প্রধান কর্ণধার, তিনি যখন বলেন যে হ্যাঁ আমরা সবাইকে নিয়ে কথা বলে অগ্রসর হতে চাই, সকলের কন্ট্রিবিউশন আমরা কাজে লাগাতে চাই এবং সে কারণেই আমরা কোনো না কোনো ফর্মে এক ধরনের সংলাপের সূচনা করতে চাই, সেটা তো আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য এটা শুভ। এবং আমি শেষ কথাটা এইটুকু বলবো যে এইটা নিয়ে নেতিবাচক যে সকল কথা আমরা এখানে শুনলাম, হ্যাঁ সেটা তারা বলতেও পারেন, এটা তাদের রাইট আছে, কিন্তু আমি মনে করি যে কেন তারা এই সুযোগটা গ্রহণ করবেন, ওই কথাগুলো গিয়েই না ওখানে গিয়েও বলুন। জি, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর জনাব সুব্রত চৌধুরী আরো ভালো দিতে পারবেন। আপনারা কি গিয়ে সুযোগ নিতে চান নাকি মনে করেন এক্ষেত্রে আসলে কোনো ফলপ্রসূ কিছু হবে না? ধন্যবাদ। আসলে আপনি যে উপস্থাপনায় সংলাপ করছেন, আমি তো কোনো সংলাপ দেখছি না। সংলাপ যা হওয়ার 1 নভেম্বর হয়েছে, 7 নভেম্বর হয়েছে, তো সংলাপের ফলাফল তৎসডিম্ব। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোনোটাই রাখা হয় নাই। আমরা প্রতারিত হয়েছি, জনগণ প্রতারিত হয়েছে, দেশের ভোটাররা প্রতারিত হয়েছে। 30শে ডিসেম্বরের ভোট 29 তারিখ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার সকলে মিলে ভোট দিয়ে দিয়েছে। 30 তারিখেও সারাদিন দিয়েছে এবং ব্রেক দিয়ে দরজা বন্ধ করে তারপরেও দিয়েছে, ভোটারদেরকে কেন্দ্রে যেতে দেয় না। এটা নাকি বিশাল বিজয়। আরে জনগণের ভোট লুণ্ঠন করে, ভোট ডাকাতি করে, 300 আসনের পরিকল্পনা নিয়ে একটা নির্বাচন করে বলছেন যে আমাদের মহা বিজয় হয়েছে। করতে পারেন, কারণ 5ই জানুয়ারিতে তো গণতন্ত্রকে লাখ সাপোর্টে পাঠানো হয়েছিল। সেখান থেকে উদ্ধার করার জন্য আমরা সংলাপের মধ্য দিয়ে একটা চেয়েছিলাম যে দেশের মধ্যে বিভেদটা কমে আসুক। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যখন আলোচনা করি এই কথাগুলোই বলা হয়েছে। কে কত বছর ক্ষমতায় থাকলো ইতিহাসে সেটা লেখা থাকবে না, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বরঞ্চ কম সময় থেকেও
বড় ধরনের কাজ নেলসন ম্যান্ডেলা কয়দিন ক্ষমতায় ছিল, কিন্তু উনি এমন কিছু করে গেছেন সারা বিশ্ব আজকে তাকে নিয়ে সম্মানের জায়গায় নিয়ে আমরা নিয়ে গেছি। এই সংলাপের প্রসঙ্গ এখন যে আপনি এখন সংলাপের কোথায় সংলাপ? সংলাপ তো আমরা যেদিন বলেছি যে এটা কোনো নির্বাচনই না, এটার ফলাফল এবং 30-29 নির্বাচন আমরা সামগ্রিকভাবে রিজেক্ট করলাম, প্রত্যাখ্যান করলাম। কিন্তু তারপরে আমরা বললাম যে দেশে জনাব মির্জা ফখরুলকে বলতে শুনেছি যে এরপরে আলাপ আলোচনার মাধ্যমে আরেকটা নির্বাচন দেওয়া যায় কিনা। না, ওটা তো আমরা 30 তারিখে বলেছি, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, একটা নির্বাচন দরকার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে। সেটা আলোচনা সেই নির্বাচনের জন্য আমরা বলতে সংলাপ করে একটা দ্রুততম সময়ে 90 দিনের মধ্যে হোক একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হইতে হবে, আপনি বলেছিলেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আমি করে দেখিয়ে দেব। উনি এমন ভাবে দেখিয়েছেন, আমি এখন আতঙ্কিত। আমি প্রার্থী হয়েছি, আমার উপর 6 বার আক্রমণ হয়েছে। এই চা চক্রে কি এই কথাগুলো বলার সুযোগ নেই? এখানে তো সংলাপ না, উনি প্রথমে সংলাপ বলেছেন, তারপরে মাননীয় যে শীর্ষ নেতারা আছে আওয়ামী লীগের তারাও সংলাপের কথা বললেন। হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে বলা হলো যে না, উনি শুভেচ্ছা বিনিময় করবেন। এখন পিঠাপুলি খাওয়ার লোকের তো অভাব নাই বাংলাদেশে। সরকার এবং তার আশেপাশে এমন একটা বলয় সৃষ্টি করা হয়েছে, ডাক দিলে সবাই গিয়ে পিঠাপুলি খাবে সরকারি খরচে, গণভবনে বা যে কোনো জায়গায়। এই ধরনের লোকেরা তো ওনারা তো খাচ্ছেন, প্রত্যেক দিনেই ওনারা উৎসব করছেন, সঙ্গীত রজনী করছেন, আনন্দ করছেন। ডক্টর জাফরুল্লাহ বলছিলেন যে গণতন্ত্রের লাশের উপর উল্লাস করছেন, এগুলো করতে থাকুক। আমরা যে শুরুতে যে প্রতিবেদন দেখাচ্ছিলাম সেখানে ডক্টর জাফরুল্লাহ তিনি বলছিলেন যে নীতিগত কারণে হলো, নিয়ম রক্ষার জন্য হলো যাওয়া উচিত বলে মনে করেন। আপনি উনি তো মনে করছেন সংলাপ, উনি এখনো জানেনই না কি এখানে চিঠিটা আছে, এখানে হচ্ছে শুভেচ্ছা বিনিময় ও চা চক্র। আমি বলছি ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছেন বা সবাইকে আমন্ত্রণ দিচ্ছেন, শুধু ঐক্যফ্রন্ট তো না, বাম মোর্চাকেও দিয়েছেন এবং সংলাপে যারা অংশ, খুবই ভালো। এটা তো সরকারের পক্ষ থেকে জানিয়েছে, আমরা এটাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো আর সুযোগ নেই, কারণ আমরা অনেক বিশ্বাস করে সংলাপে গিয়েছিলাম, আপনিও ডেকেছিলেন, কিছুই কথা যেটা দিয়েছিলেন সেটা এতটুকুও রাখা হয় নাই। এখন আপনার শুভেচ্ছা আর পিঠাপুলি খাওয়ার জন্য অন্তত আমার মন মানসিকতা। সামনে আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা যে সরকার যে একটা এত বড় একটা কাজ করেছে, তাতে তো সরকার পরাজিত হয়েছে, আওয়ামী লীগ পরাজিত হয়েছে, দেশের মানুষকে পরাজিত করেছে, গণতন্ত্র পরাজিত করেছে। এখানে জয় জয়কার বলে যে কথাগুলো বলা হচ্ছে, এটা তো কৃত্রিমতা। ওনারা যে এখন হাসছেন, নাচছেন, নর্তন কুন্তন করছেন, আমি তো দেখি এটা কৃত্রিমতা। এটার মধ্যে স্বাভাবিক সরলতা নাই। এটা করতে থাকুক ওনারা, এটা অনেকে করে নিশ্চয়ই। কিন্তু সেক্ষেত্রে কি আপনারা এক ধরনের অভিমান নিয়ে বাড়িতে বসে থাকবেন না? বাড়িতে বসে থাকবেন আপনি তো বুঝতেই পাচ্ছেন যে দেশের ঘরে ঘরে এখন হাহাকার মানুষ। আমি নিজে আতঙ্কগ্রস্ত। আমি যে নির্বাচনে গেছিলাম, এখনো আমার ভয় হয় যে কখন আইন শৃঙ্খলা বাহিনী লাঠিয়াল বাহিনীকে ডাকবে, ফোন করে নিয়ে আসবে, যৌথভাবে হামলা করবে, নেতা কর্মীদের গ্রেপ্তার করবে। এটা কি এখনো সবাই দৌড়ের উপর আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। সংক্ষেপ করলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আতঙ্কের পরিবেশ আছে বলে এখন আলোচনার পরিবেশ নেই বলে? শুধু আতঙ্ক না, মানে সবাই ফিসফিস করে, কারো ঘরে কোনো একটা রাজনৈতিক সুষ্ঠু আলোচনা নাই, মানুষের মধ্যে একটা রাজনৈতিক বিমুখতা যে এই দেশ কেন মুক্তিযুদ্ধ, কেন আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, গণতন্ত্র। সেই গণতন্ত্র যখন যেই দল চ্যাম্পিয়ন বলে দাবি করে তাদের হাতে হত্যা হয়ে যায়, মানুষের আমাদের তো যাবার জায়গাতে আমরা তো খুবই বিশ্বাস করেছিলাম। তো বঙ্গবন্ধুর কন্যা বলেছিলেন যে আমি কারচুপির নির্বাচন আপনারা ভোট দিলে আছে, ভোট না দিলে নাই। এখন তো জনগণ এমন ভাবে ভোট দিয়ে দিচ্ছে 300 আসনেই ওনাদের চায়। তো সেই অবস্থার মধ্যে আপনি সংলাপ তো না, এটা একটা হচ্ছে চা চক্র। সেই চা চক্র আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। কমরেড খালিকুজ্জামান, আপনাদের অবস্থান কি এই ব্যাপারে? আপনারা কি যাওয়ার কথা চিন্তা করছেন কিনা? আর যদি যান সেক্ষেত্রে আপনারা কি নিয়ে কথা বলতে চান বা সেই সুযোগ আছে কিনা? সংলাপের কথা বললেন, সংলাপ তো কোথাও নাই। আর হলো প্রধানমন্ত্রী যে চিঠি দিয়েছেন, এর আগে আমরা অনেক চিঠি পেয়েছি। শুরুতে ওবায়দুল কাদের যেভাবে উপস্থাপন করছিলেন তাতে মনে হচ্ছিল যে সেটা একটা সংলাপের রূপ পেতে পারে। না, এটা এই গণমাধ্যমে যে কথা সংলাপ কিছু চিঠিতে হয়তো সেভাবে আসে। তারপরে যেমন চা চক্র, প্রধানমন্ত্রীর যে চা চক্র, আগে আমরা অনেক যে দাওয়াত পেতাম, প্রধানমন্ত্রীর দস্তখত থাকতো, এটা কিন্তু দস্তখত নাই। এবং এরপরে কোনো একটা অন্য কোনো প্রটোকল অফিসার কারো কোনো দস্তখত নাই, কি ফলে এটা তো যারা এটা পাঠিয়েছেন তাদের কাছে গুরুত্ব নাই। তো ফলে এখানে আপনি যে চিঠির কোনো দস্তখত নাই এবং সেখানে অন্য কারো, প্রধানমন্ত্রী তো আমরা প্রত্যেকটা চিঠিতে দস্তখত পাই,
কিন্তু সেটার মধ্যে দস্তখতই নেই, অন্য কারো কোনো দস্তখত নেই। তো এটা তো যে কোনো একজন ছাপাই দিয়ে দিতে পারে, তার মানে হলো তাদের কাছে এটা কোনো গুরুত্ব নাই। এখন যে প্রশ্ন হলো যে সেটা এই নির্বাচনের পরে আমরা আমাদের 131টা আসনে আমরা প্রার্থী যারা দাঁড়িয়েছিল তাদেরকে সরজমিনে কি অভিজ্ঞতা সেটা জন্য ডেকে এনেছিলাম। কারণ আমরা বললেই বলে যে এরা খালি বাড়তি বাড়তি কথা বলে। তা আমরা সেখানে নির্বাচন কমিশনকে দাওয়াত দিলাম এবং বিভিন্ন যত আছে সবাইকে আমরা দাওয়াত দিয়েছি যে আপনারা এসে শোনেন যে আপনাদের বাম মোর্চার তরফ থেকে যারা প্রার্থী ছিলেন তাদের সেটা প্রার্থীরা আসবে এবং তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা, সেই অভিজ্ঞতা তারা বলেছে। তো নির্বাচন কমিশন আসে নাই, তাদের পক্ষ থেকেও আসে নাই, এবং এই যে কথাগুলি আসলো প্রত্যেকটা জায়গা থেকেই এগুলি ওনারাও বলছেন, সবাই এটা জানে। তো এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে সে নির্বাচন নিয়ে একটা কথা আলোচনা হতে পারত, সেটাও আমরা বলছিলাম যে তার মধ্যে কিছু দাবিও ছিল যে এই নির্বাচন এমনই একটা নির্বাচন হয়েছে, গোটা নির্বাচনী ব্যবস্থাই তো একদম ভঙ্গুর হয়ে গেছে এবং এর প্রতি মানুষের আস্থাও বিনষ্ট হয়ে গেছে। কারণ ভোটের পরপরই নির্বাচন কমিশন এত অভিযোগ, সেগুলি নিয়ে একটা মনোযোগী দিল না, আমাদের কথা তো শুনলই না। টিআইবি যখন কিছু কথা বললো তখন প্রথম উচিত ছিল একটা মনোযোগ দেওয়া, যে আচ্ছা এই কথাগুলি অভিযোগগুলি আসছে, তাহলে আমি একটু যাচাই করে দেখি বা একটা তদন্ত করি। কিছুই না করে প্রথমেই তার শুনেই সঙ্গে সঙ্গে বাতিল করে দিলেন। তার মানে এটা একটা মনোভঙ্গি, নির্বাচন কমিশন এটা করতে পারে না। এর আগে ওনারা নিজেরাই বললেন, প্রধান নির্বাচন কমিশন 122টা না কয়টা যে তাদের কমিটি করা হয়েছিল, একটাও তারা কোনো সেভাবে কাজ করে নাই, নিজেরাই বললেন। অথচ আমরা বললাম 131টা আসনের প্রার্থীরা তারা অভিযোগগুলি নিয়ে আসলো, টিআইবি বলল বিভিন্নভাবে, এবং তাদের নিজেদের অভিজ্ঞতা থাকার কথা, কিন্তু সেগুলি নিয়ে তার কোনো মনোযোগ। কি করলেন? পিঠা উৎসব শুরু করে দিলেন। ফলে একে তো মনোযোগ না দিয়ে, সেটা এমনি নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাটা ছিল অনেক দুর্বল। তারপর আবার যে কাজটা করলেন সেটা একটা মানে কোনো একটা সুস্থ চিন্তার মানুষের পক্ষে করা সম্ভব না। কিন্তু এরপরে কোনো আলোচনার সুযোগ নেই, এই ধরনের একটা চা চক্র হোক, পিঠা উৎসবই বলুন, সেখানে কি রাষ্ট্রপ্রধানের সাথে এই কথাগুলো তার সামনে তুলে ধরার সুযোগ নেই আপনাদের? না, কি আলোচনা? আমি তো প্রথমে বললাম যে চিঠির দস্তখতই নেই। তারপরে দেখা হলো যে এর মধ্যে চা চক্র, চা খাওয়ার জন্য ওখানে যায়। এখন প্রত্যেক জিনিসেরই কিছু থাকে, গুরুত্ব থাকে। এরকম একটা নির্বাচন হলো, আমরা কিছু সারা দেশের এই নির্বাচনটা কি নির্বাচন হয়েছে সেটা নিয়ে কিছু কথা আমরা বলেছি। তাহলে সেটা নিয়ে নির্বাচন কমিশনও কোনো কান দিল না, মনোযোগ দিল না। এবং এর এমন একটা হিড়িক পড়ে গেল, দেখা গেল যে পুলিশ তারা ভোজ আরম্ভ করে দিল, সারা দেশে ভোজ সভা শুরু হয়ে গেল, নির্বাচন কমিশন পিঠা উৎসব করা শুরু করলো, এবং এদিকে শাসক দলের পক্ষ থেকেও তাদেরও কিন্তু সেই জায়গায় এসে তারা বলতে শুরু করলেন যে এবং জনসাধারণ নাকি একেবারে সব মানে উজাড় করে তাদেরকে ভোটে জিতিয়ে দিয়েছেন। তো এমনভাবে জিতিয়ে দিয়েছেন যে তারা এখন নিজেরও বিব্রত দশার মধ্যে আছেন অনেকে। বাইরে যাই বলুন, কিন্তু ভিতরে তো একটা নিজেদের মধ্যে এবং গোটা জাতির একটা জাতীয় ট্রমা, ন্যাশনাল ট্রমা মানুষের, এটা এখনো যায় নাই এবং একটা বিহ্বল দশা সেটা কাটে নাই। এবং এই অবস্থার মধ্যে যতই তারা দাবি করুক, কিন্তু সেটা বোঝা যেমন বলছেন যে বিএনপি আর আওয়ামী লীগের বিষয় তো এটা না, এটা সারা দেশের 16 কোটি মানুষের ভোটের অধিকারের প্রশ্ন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। তো ফলে এখন একটা শক্তিকে পরাস্ত করতে গিয়ে আমি আগের দিন রাত্রে ব্যালট পেপার ঢুকাবো বাক্সের মধ্যে, এটা কোনো যুক্তি দিতে পারে না। বা সেখানে গিয়ে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তাদেরকে বাধ্য করব এবং সেখানে আইন গোটা রাষ্ট্র শক্তি সেটাকে ব্যবহার করব, তাহলে এটা তো দুই দলের একটা চট দখলের লড়াই, সেই লড়াইয়ের মধ্যে কে জিতবে কে হারবে এই বিষয়টা তো তা ছিল না। তা ছিল যে এখানে যেহেতু একটা নির্বাচনের কথা আপনি বলছেন, যদিও গণতান্ত্রিক ব্যবস্থা এই দেশে কখনো ছিল না, প্রতিষ্ঠিত হয় নাই, তারপরও নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া হিসেবে নির্বাচন ছিল সেটাও কিন্তু বিধ্বস্ত হয়ে গেল। এটা বলছি, তারপর তো ওনারা যে মনে করতে পারেন যে না এগুলি আমাদের বাড়তি দাবি, তাহলে এটা নিয়ে আলোচনাটা হতে পারতো তো, যে ঠিক আছে এই যে কথাগুলি আসলো, যে অভিযোগগুলি আসলো, সেগুলি প্রথম নির্বাচন কমিশন এটা তার ইয়ের মধ্যে নেওয়া উচিত ছিল, কিন্তু তারা করলো না। তারপরে যদি সরকার মনে করে আলোচনা করবেন, তারপরে এই নির্বাচনের সঙ্গে যুক্ত করে, যেমন প্রধানমন্ত্রী যে জাতীয় ঐক্যের যে কথা বলছেন, শর্ত দিয়েছেন সেটার মধ্যে বলছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেছেন, সাম্য কথা বলেছেন, ন্যায় বিচার, উন্নয়ন এগুলি বলেছেন, এবং তার সঙ্গে বলেছেন সকলের জন্য নির্বিশেষ কাজ করার কথা বলছেন, আইনের শাসনকে ঊর্ধ্বে তোলার কথা বলছেন, দুর্নীতি উচ্ছেদের কথা বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন ইত্যাদি। তাহলে এখন এই জিনিসগুলি বাস্তবে কি আছে?
সকলের জন্য কাজ করলে তাহলে সকলের মতামত লাগে, বা সেই জায়গায় এসে আজকে রাষ্ট্রশক্তি যেইভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেল, এই প্রশাসনকে দিয়ে সেটা কি করে সম্ভব সকলের জন্য কাজ করা? কি করে সম্ভব যে সেখানে একটা ন্যায় নীতি প্রতিষ্ঠা করা? এবং ফলে এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা হতে পারতো। তাহলে যেহেতু যেই প্রয়োজনেই হোক ক্ষমতা আপনারা ছাড়তে পারবেন না, ক্ষমতা থাকার জন্য আপনারা একটা কাণ্ড করেছেন, তাহলে এখন সেখান থেকে যদি উপলব্ধি হয়ে থাকে যে যেই প্রশাসনকে দিয়ে আমি এই কাজ করলাম, এগুলো দিয়ে তো আমি কোনো সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব ব্যাপার। কারণ এখন প্রত্যেকে এটা লাইসেন্স পেয়ে যাবে, তো স্বাভাবিক পুলিশ মনে করবে যে আমরা ভোট তো করছে, কি অপূর্ব এক নির্বাচন, ভোট করে প্রশাসন। তারপরে কেউ বলছে যে ভোট করে পুলিশ, জনগণকে বানায় পুলিশ। তো এইসব কথাবার্তা মানুষের রসিকতার মতো চলছে। আমার বিশ্বাস জনাব লেনিনের কিছু উত্তর দেওয়ার থাকবে। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন বিএসআর মুক্তবাক অনুষ্ঠান। আমরা কথা বলছি হতে যাওয়া চা চক্র নিয়ে, সে আলোচনায় ফিরে যাব। তবে তার আগে আজকের শিরোনামগুলো দেখে নিতে চাই। কোচিং বাণিজ্য নতুন ধরনের অপরাধ, মন্তব্য হাইকোর্টের। আজ থেকে 1 মাস বন্ধ, স্কুলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ দুদকের। ডাক্তার সেখানে থাকছে না কেন? যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই। সেবা দিতে ব্যর্থ হলে চিকিৎসকদের চাকরি ছাড়তে হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে ওএসডি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দেয়া অর্থহীন, বলছে ঐক্যফ্রন্ট। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণেই নৌকার জয়, মন্তব্য কাদেরের। ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আতিকুলের মনোনয়ন সংগ্রহ। সিটির সুবিধা চান নতুন ওয়ার্ডের বাসিন্দারা। এবং ডাকসু নির্বাচন ঘিরে আশা নিরাশার দোলাচলে শিক্ষার্থীরা। সুষ্ঠু ভোট ও কার্যকর ছাত্র সংসদের দাবি। ডাকসুটা একটা রূপকথার গল্পের মতো, তো আমরা চাই এই রূপকথাটা ভেঙে এটা আমাদের সামনে বাস্তবায়িত হোক, যেখানে কোনো ভীতিকর পরিস্থিতি না ক্রিয়েট হয়, তারা যাতে সুষ্ঠুভাবে তাদের নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। জনাব লেনিন, আপনার কাছে ফিরে আসি। বেশ কিছু অভিযোগের কথা বলছিলেন জনাব চৌধুরী এবং জনাব খালেকুজ্জামান, এবং সেখানে নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো তারা করেছেন সে ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। দ্বিতীয়ত, তারা বলছিলেন এই যে চা চক্র হচ্ছে সেটি আসলে কোনো সংলাপ নয়, বরং একটা শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান মাত্র, সেখানে আলোচনার খুব একটা সুযোগ নেই। সে ব্যাপারে আপনার কি বক্তব্য? ধন্যবাদ। আপনার মুক্তবাক অনুষ্ঠানটি আজকে উচ্চবাক অনুষ্ঠানে পরিণত হয়েছে। আমার বন্ধু সুব্রত যেই উচ্চ গ্রামে বাঁধে কথা বললেন, তাতে আমারই ভয়ের মানে পিলে চমকার মতো অবস্থা, যে তার এই কথার ঠেলায় না আমি ফিট হয়ে যাই। শোনেন, এই যে নির্বাচন নিয়ে পোস্টমর্টেম, এইটা নির্বাচন হয়ে যাওয়ার পরে 1 মাস প্রায় অতিক্রাম হতে চলছে। এর মধ্যে বহুবার আমরা করেছি একই কথা। আমার কথা হচ্ছে অন্য জায়গায়। নির্বাচন যাই হোক, এটার ফলাফল চূড়ান্ত। নির্বাচন যাই হোক, আপনি মানুন চাই না মানুন, আগামী 5 বছর সংবিধান অনুযায়ী বৈধভাবে এই সরকার পরিচালিত হবে। 3 নম্বর হচ্ছে, আপনি এই নির্বাচনের ফলাফলকে নিয়ে সরকারের উপরে যতই দোষারোপ করেন না কেন, কিছুদিন পরে এই দোষারোপের রাজনীতি খুব একটা বাজারে খাবে না, চলবে না। একই কথা আপনি বারবার বলছেন। বরং আমি মনে করি গণতন্ত্রের জন্য, সরকার বিরোধী দল সকলের জন্যই যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সবাইকে নিজের নিজ আশির সামনে দাঁড়াতে হবে, আত্মসমীক্ষায় করতে হবে, আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়াতে হবে যে আমরা পারলাম না কেন, আমরা পারলাম কেন। যেমন এটা আমরা বলছি বিএনপি আওয়ামী লীগ, আমরা কি কি কারণে পেরেছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় তিনি বলেছেন কোন কোন কারণে আওয়ামী লীগ জয়লাভ করেছে, এবং তিনি প্রসঙ্গত বিএনপির সম্পর্কেও বলেছেন। কিন্তু বিএনপি কি বলেছে? বিএনপি এখনো একটি কথাই বলে, এবং ঐক্যফ্রন্টের নেতা এই
আমার দাদা উচ্চ কণ্ঠে ওই একই কথা বলেন, ওই যে আগের দিন এই হয়েছে, এই ভোট ডাকাতি হয়েছে, এই কারণে হয় নাই। ওনার ঠেকাতে পারলেন না কেন? ওনারা কেন মানুষকে নামাতে পারলেন না কেন? বাংলাদেশে তাদের যদি এত বিপুল জনপ্রিয়তাই থাকে, তাহলে পরে ওই ঘটনাগুলো ঘটতে দিলেন কেন? তারা কেন ঘরে বসে থাকলেন? 300 আসন দিয়ে তার মধ্যে বেশিরভাগ আসনের প্রার্থী কেন মাঠে গেলেন না? ঘরে বসে বসে করে থাকলেন কেন? অধিকাংশ আসনে তারা নিজেরাই কোনো লিফলেট পোস্টার ছাপানো দূরের কথা, হ্যাঁ, সেটার জন্য একটা অজুহাত সৃষ্টি করছেন, এই ছাপানো যায় না, নিয়ে যায়। কিন্তু যেখানে নিয়ে যায় না সেখানে তারা জানেই না, তো তারা তো গেলেনই না মানুষের কাছে। আচ্ছা, নির্বাচনটা চলে গেছে, নির্বাচন চলে যাওয়ার পরে তারা কোথায় গেছেন? এর মধ্যে একটা কুড়িগ্রামের ছোট্ট একটা সভা দেখলাম, আর বাকি তো বিবৃতি এবং মানে ইয়ের মধ্যে আপনার সংবাদপত্রের ওইখানেই তাদের কথাবার্তা। তারা মানুষের মধ্যে কোথায়? হ্যাঁ, ঠিক আছে, তো যদি বলেন যে আমরা বড় সভা করতে পারি না, তো বড় সবাই সবসময় করে নাকি? আওয়ামী লীগের 6 দফা দেওয়ার পরে 7ই জুনের পরে আওয়ামী লীগের 3000-এর উপরে তৎকালীন সময়ে সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, নির্যাতন করে নেওয়া হয়েছিল। মাঠে একজনও ছিল না, কিন্তু তারপরেও কেউ বসে থাকেনি। নিচের তলা, 3য় 4র্থ স্তরের নেতারাও গ্রামে গ্রামে ঘুরেছে, 6 দফা ব্যাখ্যা করেছে, বঙ্গবন্ধুর কথা বলেছে। এখন তারা সেই সকল কথা না বলে আপনি এখানে সুন্দর দেখালেন আপনাদের এখানে যে চমৎকার বৈঠকে বসে তিনি বলেন এই আমাদের বিএনপির এখন করতে হবে, ওই চা চক্র ওইসব জায়গায় যা না গিয়ে আমাদের এই করা উচিত। তো করেন, সেটা করেন না কেন? এই উচিত বলেন কাকে? ওটা উচিত কি আমি করব? তা আপনি কেন আপনার দলের লোকজনকে নিয়ে সেইভাবে মাঠে নামেন না, করেন না কেন? সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে এই পোস্টমর্টেম যদি করতে, সর্বপ্রথম পোস্টমর্টেম করতে হবে যে এত বড় একটা বিরোধী দল থাকতে তারা কেন তাদের নির্বাচনে পরাজয় বা নির্বাচনে তাদের ভাষায় যে অনিয়ম হয়েছে সেগুলো ঠেকাতে পারলেন না? তারা কেন পারলেন না? এই যে আমার বন্ধু মুক্তিযুদ্ধ একসাথে করেছি, হ্যাঁ, তারা কি করে জামাতকে সাথে নিয়ে ঐক্যফ্রন্ট বললেন, যখন না আমাদের মধ্যে তো কোনো জামাত নাই, কিন্তু ওই ঐক্যফ্রন্টের এই শরিক দল, প্রধান শরিক দল, তার মার্কা নিয়ে যে 22 জন জামাত নির্বাচন করলো, এই নির্বাচন করার পরে ডক্টর কামাল হোসেন সাহেবের মতো বলেছিলেন যে তিনি জানলে ঐক্যফ্রন্টে হয়তো থাকতেন না। এই কথাগুলোর কি মিন করেছেন যে আচ্ছা ওইটা তারা ভুল করেছে, তো ওইটা নিয়ে কোনো পর্যালোচনা নাই কেন? এবং এইগুলো করে জনগণকে যদি আজকে কনফিডেন্সে নিয়ে তারা এইখানে তাদের ভুলগুলোর কথা বলতেন, একই সঙ্গে হ্যাঁ ঠিক আছে সরকারের ব্যাপারে তাদের যা কথা আছে এটা তো আমরা কেউ মুখ বন্ধ করে রাখতে পারবো না, সেটা তারা বলতেন, তাইলে পরে একটা ভারসাম্যপূর্ণ একটা পরিস্থিতির সৃষ্টি হতো, মানুষ একটা বিশ্বাসযোগ্যতা পেত। এখন যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ব্লেম গেম, সরকারের উপরে ব্লেম গেম চালিয়ে যাচ্ছে। আর সরকারের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই আমরা আমাদের সকল সাফল্যের গীত গাইব, আমরা তো ব্যর্থতার গীত গাইব না। জি জনাব চৌধুরী, আপনার কাছে এই দুটো প্রসঙ্গেই ফিরে আসি। একটা হচ্ছে গিয়ে আপনারা কেন গণজোয়ার সৃষ্টি করতে পারলেন না, যেটা জনাব লেনিন এইমাত্র প্রশ্ন তুললেন। এছাড়া জামাত প্রশ্নে বিএনপি এবং ঐক্যফ্রন্টের এখনকার অবস্থানটা কি, ডক্টর কামালের সর্বশেষ মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে তিনি যদি জানতেন যে এতগুলো আসন জামাতকে দেয়া হবে বিএনপির তরফ থেকে, তিনি হয়তো ঐক্যফ্রন্টে থাকতেন না। আপনাদের এখনকার অবস্থান কি তাহলে? আচ্ছা, জামাত নিয়ে আগে কথা বলি। এই যে জামাত করেন, জামাতকে জেনে রাখছে কে? জামাতকে বেড়ে ওঠার সুযোগ দিছে কে? জামাতকে একসাথে নিয়ে আন্দোলন করেছে কে? সুযোগ দিলে কি তাকে শুধু তাই না, যেখানে হাইকোর্টের নির্দেশে নিবন্ধন বাতিল হইল সেখানে আমাদের আওয়ামী লীগ সরকার কেন এটাকে নিষিদ্ধ করে না? কোথায়? নিষিদ্ধ করার বেলায় কিছু না, জামাত করে একটা রাজনীতি করবে। এবং যারা জামাতের বন্ধুদের আমি বলবো দয়া করে সবাই আওয়ামী লীগে যান, এবং ওখানে ওয়াশিং মেশিন আছে, আপনারা গেলেই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে সাতকানিয়ার এমপি সাহেব, নদভী সাহেব, পুরা পরিবার জামাত, 2টা আমরা 3টা এমপি হলো এখন আওয়ামী লীগের বড় নেতা, তার বক্তৃতা নিশ্চয়ই মধ্যে দেখেছেন টাকা পয়সা খরচ করে কিভাবে আওয়ামী লীগকে চালায়। নিজেই বলেছেন যে যত আওয়ামী লীগের নেতা আছে প্রত্যেকে আমার কাছ থেকে বান্ডেল নিয়ে যায়।
সেই জামাত নেতা বলে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? তারপরে তার সহধর্মিনী এই জামাত নারীর অনেক শীর্ষ নেত্রী ছিল, এখন আওয়ামী লীগের শীর্ষ, মহিলা লীগের শীর্ষ। এরকম আপনি যদি আওয়ামী লীগের মধ্যে করেন অন্তত 25 জন পাবেন, যাদেরকে অভ্যর্থনা করে জনাব হানিফ সহ অনেকেই তাদেরকে নিয়েছেন, এখনো যাবে। আমি জামাতকে বলবো, জামাতের শীর্ষ যুদ্ধ অপরাধের বিচার হয়েছে বা আরো হবে। আমরা তো এই যুদ্ধ অপরাধের বিচারের পক্ষে তো আমরা কাজ করেছি, একসাথে কাজ করেছি। এখন জামাতের পরিবার যারা 71 সনে মুক্তিযুদ্ধ দেখে নাই, ওই পরিবারে কোনো সদস্য সে কি যুদ্ধ অপরাধী? তার এখানে লেখাপড়া বন্ধ, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হইতে পারবে না, এমপি হইতে পারবে না, তার নির্বাচনকে নিষিদ্ধ করেছেন। আপনি ওগুলোর মধ্যে যাবেন না, জামাত করে একটা রাজনীতির খেলা খেলবেন, সুযোগ সুবিধা নেবেন। ঠিক আছে, বিব্রতকর নয় যে জামাতের সাথে বিব্রতকর যাই হোক, আমরা তো শুরুতেই বলেছি জামাতের সাথে আমাদের কোনো ঐক্য নাই, এবং এটা তো আমরা ঐক্য জোটে তো জামাত নাই। আপনারা বলছেন যে বিএনপির প্রতীক ওরা ব্যবহার করেছে, হ্যাঁ করেছে, সেই জন্য সমালোচিত হচ্ছে। আমরাও বলছি যে জাতীয় ঐক্যফ্রন্টকে জামাত মুক্ত রাখতে হবে, এই কথা তো আমরা বলছি। বিএনপির মধ্যে এগুলো আজকে মাহবুর রহমান, জেনারেল মাহবুর রহমান তিনিও বলেছেন, অলি আহমদ সাহেব বলেছেন। আমি কদিন আগে সিলেট গেছিলাম, সেখানে শীর্ষ নেতারা বিএনপির যারা ছিল আমাদের সাথে, তারা সবাই ফখরুল সাহেবকে বলেছে আমাদেরকে একটু মুক্ত করেন এখান থেকে। ছাত্র দলের সবাই বলে যে আমরা শিবিরের সাথে রাজনীতি করি। এই কথাগুলো তো আসছে, এজেন্ডার মধ্যে আছে, নিশ্চয়ই এটা একটা সুরাহা হয়ে যাবে। এবং দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে আপনারা গণজোয়ারের কথা বলেছিলেন, গণজোয়ার তো হয়েছে। আপনি নির্বাচনে জিতার কথা জাতীয় ঐক্যফ্রন্টের বিপুল ভোটে, হ্যাঁ তারাই সংখ্যাগরিষ্ঠ হতো, কিন্তু আপনি সে ভয়ে ভীত হয়ে পুরা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এখন বিজয় উল্লাস করছেন। জনগণের এই যে ভোটকে আপনি লুণ্ঠন করে আজকে বলছেন যে আমি 288 সিট পেয়ে মহাবিজয় করেছেন। আমি তো এটা আগেই বলেছি, আপনি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাইকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ। এই যে পাকিস্তানি আর্মিরা, আমরা বলতাম কি পাকিস্তানি আর্মি হ্যাজ অকুপাইড দেয়ার ওন কান্ট্রি, মানে পাকিস্তানের সেনাবাহিনী সবসময় পাকিস্তানকে দখল করে রাখে। এখন যে ঘটনাটা হয়ে গেছে গত 5 বছর, এবং এখন যেটা শুরু হইলো, আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বপর্যায়ে আমাদের দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, জনগণের বিরুদ্ধে। এটা যে কত ভয়াবহ পরিণত হবে আমার বন্ধুরা এটা বোঝা দরকার। আমরা আপনাদের সাথে রাজনীতি করেছি, আপনাদের ধারাকে আমরা সমর্থন করেছি, কিন্তু তার মানে এই না যে আপনার হাত দিয়ে সবকিছু ধ্বংস হবে আর আপনি বলবেন না যা করছে সবই ঠিক করছে, সবকিছু মুক্তিযুদ্ধের আদর্শ। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলবেন, সংবিধানের কথা বলবেন, আর কাজটা করবেন ঠিক উল্টাটা। আর এগুলো নিয়ে আমরা কথা বলতে গেলে আপনি জামাত জামাত স্লোগান দেবেন। জামাতের বন্ধুদের অনুরোধ করবো, দয়া করে আপনারা সব আওয়ামী লীগে যান, আপনারা সব মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এবং সেই প্রসেস আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একজন দর্শক বোধহয় আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। জি, আমি জি, আরেকবার একটু বলবেন। জি জি, আমি আমার প্রশ্ন। জি হ্যাঁ, নিকট অতীতে বিএনপি সরকারেও ছিল, বিরোধী দলও ছিল। আমার প্রশ্ন, বিএনপি এমন কি উন্নয়ন বা শান্তির পরিবেশ সৃষ্টি করেছিল যা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তির পরিবেশকে ছাপিয়ে বিএনপি বা তাদের সাথে ঐক্যজোটকে ভোট দিচ্ছে? জি, বিএনপির সময়কালীন এমন কোন অর্জন ছিল কিনা যেটা আওয়ামী লীগকে ছাপিয়ে জনগণকে আকর্ষিত করবে? আমি তো বিএনপির অতীতকে ডিফেন্ড করতে বসি নাই। 2001 থেকে 2006 যেসব ঘটনা হয়েছে আমরা তো একসাথে এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি, এবং বিএনপির বাড়াবাড়ির কারণে বিএনপিকে কিভাবে ক্ষমতার থেকে চলে যেতে হলো। 2008 সনে জনগণ আওয়ামী লীগকে কেন ভোট দিয়েছিল? সবকিছু পরিবর্তন করে একটা নতুন ধারায় আমরা অগ্রসর, সেটাকে আমরা পারলাম? 2008 থেকে 2014 মোটামুটি চালিয়েছেন। তারপরে 5 জানুয়ারির নির্বাচনের পর থেকে যা করা হচ্ছে এটা বিএনপির থেকে তো 1000 গুণ বেশি। আপনি যদি দুর্নীতির কথা বলে, হাজার হাজার লক্ষ কোটি টাকার দুর্নীতি কোনোদিন দেখেছেন? এবং কোন দুর্নীতির বিচার, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা, সমস্ত ব্যাংক ধ্বংস, বাংলাদেশ ব্যাংক ধ্বংস, প্রশাসন ধ্বংস, বিচার বিভাগ আজকে প্রশ্নবিদ্ধ, সবকিছু প্রশাসনকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রশাসন কোনোদিন আর দলীয় মুক্ত হবে? আপনি চিকিৎসা, স্বাস্থ্য সেবা ধ্বংস করেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, কিন্তু আগের এমন কোন জায়গা আছে আওয়ামী লীগের হাতে ধ্বংস হয় নাই? এইখান থেকে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হবে। আমার দুঃখটা ওখানে।
আওয়ামী লীগের হাতে সমস্ত সেক্টর ধ্বংস হয়ে যাবে, এটা আমি মানতে পারি না। আমরা তো একসাথে বহুদিন আন্দোলন করি, 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, দীর্ঘ লড়াই সংগ্রাম, এই সংগ্রামে তো আমরাও সাথী ছিলাম, হাতে হাত রেখে আন্দোলন, মানুষের কাছে কমিটমেন্ট কি ছিল সেটা। এবং 2001 থেকে 2006 এর যে তীব্র আন্দোলন, সেই আন্দোলনটা পার্ট এন্ড পার্সেল। আমরা বিএনপি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে, বিএনপির ওই যে তখন যে একটা রাষ্ট্রপতিকে বানালো তত্ত্বাবধায়ক সরকার, এগুলো তো আপনার জানা আছে। তো সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আবার একই অবস্থা। এর থেকে তো আমি দেখছি যে এত এত অন্যায়, এত অবিচার এখন সমাজের মধ্যে রন্ধে রন্ধে। আপনি দেখেন সামনের দিনগুলো যদি আওয়ামী লীগ এইভাবেই যায়, তাহলে আপনি কারো কোনো কন্ট্রোল দেখবেন না, এখানে একটা নিজেদের মধ্যে দেখবেন যে একটা আত্মকলহ সৃষ্টি হয়ে যাবে, এবং সেটা অলরেডি শুরু হয়েছে। আপনি জনাব খালেকুজ্জামান, আপনার কাছে আসতে চাইছিলাম, সেক্ষেত্রে কি এটা বলা চলে যে ঐক্যফ্রন্ট বলুন, বিএনপি বলুন, তারা ভিন্ন কোনো ভিশন মানুষের সামনে দিতে ব্যর্থ হয়েছে, এবং সেই কারণে কি এটা বলা চলে যে কোনো না কোনো কারণে মানুষ রাজনীতির ব্যাপারে অতটা আগ্রহী নয় এখন আগে যতটা ছিল? এটা আমি আগেও বলছিলাম, কারণ এটা হলো যে সংবিধানে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির ক্ষমতায়নের কথা লেখা নাই, বা কোনো একটা ব্যক্তি, গোষ্ঠী বা দলের ক্ষমতায়ন লেখা আছে জনগণের ক্ষমতায়ন। তাহলে একটা জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং জনগণের মতামতের প্রতিফলনের জন্য যে আয়োজন, যে ব্যবস্থাপনাগুলি দরকার, সেই জিনিসটা চাপা পড়ে যায় এইসব আলোচনায়। এখন যেটা আসছে যে একটা নির্বাচন সুষ্ঠু করতে হলে বা সুশাসন বলে গণতান্ত্রিক শাসন করার জন্য, তাহলে সেটা শুধুমাত্র একটা ভোট দিয়ে হয় না। একটা ভোটে, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পথ প্রসারিত হতে পারে, একটা স্বৈরাচার ফ্যাসিবাদও কায়েম হতে পারে। তাহলে দুনিয়া বহু দৃষ্টান্ত আছে, এগুলো সবাই জানে। তো ফলে এখন এর জন্য যে এই নির্বাচনটা জনমতের প্রতিফলন ঘটাতে হলে তার জন্য কিছু প্রাতিষ্ঠানিক, সেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের দরকার হয়। বিচার ব্যবস্থা স্বাধীন হইতে হয়, নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা রাখতে হয়, এবং আমলাতন্ত্র সেটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারীর মতো করে বিহেভ করতে হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা আইনানুগভাবে পরিচালিত হতে হয়, এবং তার সঙ্গে দেশে অর্থ ব্যবস্থার মধ্যে লুটতরাজের ব্ল্যাক ইকোনমি, সেটার পরিবর্তে সেটা এক ধরনের পুঁজিবাদের মধ্যেও যতখানি হোয়াইট ইকোনমি, সেই জিনিসটা থাকা দরকার হয়। তো ফলে এর সঙ্গে যেটা আছে, রাজনৈতিক সংস্কৃতি আছে, বিধিবিধান আছে, আইন কানুন আছে ইত্যাদি, সেগুলো আপনারা তো আইনের দুইজন লোকই আছেন, বুঝেন ভালো। তো ফলে এখানে যে সমস্ত আমাদের এখানে আইন কানুন যা আছে, এই সমস্ত দিয়ে কিন্তু বাস্তবে অসংখ্য কালাকানুন আছে, এবং বিচার ব্যবস্থার লোয়ার জুডিশিয়ারি আমার চেয়ে ভালো আপনারা জানেন যে সেগুলি তো নির্বাহী কর্তৃত্বের অধীনে হয়ে আছে, এবং আপার জুডিশিয়ারি সেটা রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত। বিশেষ করে গত চিফ জাস্টিসের ক্ষেত্রে যা করা হয়েছিল, সেটা কেন ওনার দোষ কি গুণ কি সেটা আমি বলছি না, কিন্তু যা ঘটনা যেটা ঘটলো সেটা কিন্তু গোটা বিচার ব্যবস্থাকে একটা শক দিয়ে দিয়েছে, ইলেকট্রিক শক। এখন এরপরে যেটা আছে, যেখানে আমলাতন্ত্র, এটা কিন্তু এখন আমরাও সরকারি কর্মচারী বলি, এটা দলীয় কর্মচারীতে পরিণত হয়ে গেছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা আসলে যেটা এখন সেগুলি জানেন, 1861 সালের যে ব্রিটিশ যেটা করেছিল, সেটা কিন্তু আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষার চেয়েও তারা স্বাধীনতাকামী মানুষকে দমন পীড়নের জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করেছিল। এখনো সেই বিধানের বাইরে আমরা আসতে পারিনি। নির্বাচন কমিশন এখনো আইনগত ভিত্তির উপরে দাঁড়ায়নি। এখানে আমরা সংবিধান, এখানে আপনি কি মনে করবেন যে তার আইনগত দুর্বলতা, না ব্যক্তি ক্ষেত্রে যারা সেখানে আসনগুলোতে বসেন তাদের দুর্বলতা প্রধান? নির্বাচন কমিশন এটা আমাদের এখন সার্বিক ব্যবস্থা যখন এখানে থাকে, তখন শুধুমাত্র একটা প্রতিষ্ঠান আলাদাভাবে সে কাজ করতে পারে না। কারণ বিচার ব্যবস্থা যদি স্বাধীন থাকতো, এবং যদি সেখানে আমলাতন্ত্র সেটা যদি একটা সত্যিকার গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারীর মতো করে অবস্থান করতো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সবকিছু আইনানুগ নিয়মানুগভাবে যদি পরিচালিত হতো, গণতান্ত্রিক বিধিবিধান দ্বারা পরিচালিত হতো, গণতান্ত্রিক সংস্কৃতি সেটা যদি বিদ্যমান থাকতো, তাহলে সেটা সম্ভব। বিশেষ করে 6টা, এখন এটা নিয়ে 7টা দলীয় সরকারের অধীনে ইলেকশন হয়েছে, সবগুলিতে ক্ষমতাসীনটা ফিরে আসছে। আর যখনই তত্ত্বাবধায়ক সরকার, আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে না, কিন্তু তারপরে যদি তত্ত্বাবধায়ক সরকার যাই ছিল, দলীয় সরকার ছিল না, প্রত্যেকটাতে ক্ষমতার বদল হয়েছে। ফলে এইবারও এসে প্রমাণ করলো, এইবার নির্বাচনে আর যাই হোক, এটা মানুষ স্বতঃসিদ্ধ হয়ে গেল যে দলীয় সরকারের অধীনে আসলে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কেন হলো? কারণ এখানে অন্য কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার ভারসাম্য বলে কিছু নাই, সমস্ত কিছু। এবং এর সঙ্গে যেটা আছে যে গোটা দেশে, একটু আগে ওই যে আপনার বললেন যে শিক্ষার কথা, ওই যে নিউজে দেখলাম যেটা, যে আমাদের দুদকের চেয়ারম্যানকে এখন দেখি স্কুলে ঘুরে, তো এটা তো কাজ ছিল না। তো এখন দেখা গেল যে এগুলির আগে আমরা শিক্ষা ব্যবস্থা, প্রথম আমরা সংবিধানে কি আছে, আপনি বলছেন এক ধারার শিক্ষা থাকবে,
এক ধারা মানে সবাইকে এক শিক্ষা দেওয়া না, সেগুলো আদৌ গণতান্ত্রিক সেকুলার একটা শিক্ষা ব্যবস্থা, সেটাই একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একমুখী শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষা। তাহলে এখন 3 ধারার আছে, একটা জেনারেল এডুকেশন, সেটা আবার 13-14 ধারা, মাদ্রাসা আছে 7 ধারা, তারপরে ইংলিশ মিডিয়াম আছে 2টা, ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন। এখন এইটা, এবং এখানে সংবিধানে লিখে রাখছেন আপনি যে অবৈতনিক প্রাইমারি শিক্ষা হবে। এখন আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলছে যে এখানে 159টা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আর তাদের যে অ্যাসোসিয়েশন মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশন, তারা বলতেছে 350 আছে। এবং এর মধ্যে কয়েকটা স্কুল এখানে বাংলাদেশ প্রতিদিন 22শে জানুয়ারি রিপোর্ট করছে যে একটা স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলে KG1-এ ভর্তি হতে লাগে 18 লক্ষ টাকা, আরেকটাতে ভর্তি হইতে লাগে 23 লাখ টাকা, এবং একটার টিউশন ফি হলো 13,545 থেকে 1,48,608 টাকা। এই যদি অবস্থা হয় তাহলে শিক্ষার বাণিজ্যিকরণ, ব্যবসা কোথায় গেছে, সেগুলি নিয়ে তো কোনো আলোচনা নাই। এবং তার সঙ্গে যদি আমরা বলি যে শিক্ষকদের অবস্থা দেখেন, নিম্ন মাধ্যমিকে 1076 শিক্ষক নাই, মাধ্যমিকে 17,597 নাই, কলেজে 3,895 নাই, মোট 22,568 শূন্য পদ, এগুলি নিয়ে কোনো খবর নাই। তারপরে দেখা যায় যে গড়ে প্রতি প্রতিষ্ঠানে 12 জন করে শিক্ষকই নাই। এবং এগুলি তখন বলছেন যে শিক্ষকদের কোচিং এর কথা বলছেন, তাহলে কোচিং 1 মাসের জন্য বন্ধ রাখলেন। তো এখানে যে শিক্ষার মধ্যে যে অনিয়মগুলি আপনি রেখে দিয়েছেন, এবং সেখানে যে শিক্ষক স্বল্পতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যা প্রয়োজন, যেখানে একটা শিক্ষা সেবা গড়ে উঠতে পারে, শুধু তা না, আপনি দেখেন গত 28শে আগস্ট 2018 থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজে 1100 শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে, অধ্যক্ষ নাই। এবং এর সঙ্গে যদি আপনি ধরেন প্রাইভেট, এগুলির কথা আমি আর বেশি বলবো না, কিন্তু এখানে দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলি প্রায় 40টার মতো আছে। এখন এর মধ্যে আমরা এই যে ডাকসু ইলেকশনের কথা, স্বায়ত্তশাসন আছে মাত্র 4টাতে, তাহলে বাকিগুলি স্বায়ত্তশাসন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ছাড়া এটা ইউনিভার্সিটি হয় নাকি একটা। তারপরে যেগুলি আছে যে প্রাইভেট আছে ওটা 103টার মতো। এবং এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি, সেগুলি অনিয়মের কোনো মানে আগামাথা নাই। এখন এই অবস্থা যখন চলছে, তখন সেই জায়গায় এসে আপনার ধরেন শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা আছে, শিক্ষকের স্বল্পতা আছে, এবং শিক্ষার বিভিন্ন ধারা চলছে। এখন এর সঙ্গে আবার একটা যুক্ত হয়েছে এখন মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 93 সাল থেকে শুরু হয়েছিল। এটা এখন তারা বলছেন 2018 সালে এসে এটা প্রথম থেকে 5ম শ্রেণী প্রাইমারি স্কুল রিপ্লেসড হবে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা। এইসব ক্ষেত্রে যেমন ডাক্তারের কথাও বলছেন আমাদের প্রধানমন্ত্রী, ঠিকই বলছেন যে ডাক্তার থাকে না। আচ্ছা, তাহলে বলছেন যে ওএসডি করে রাখবেন, ওএসডি কেন করবেন? ফলে তাদেরকে অন্য কোনো কাজ দেন যদি এখানে সে কাজটার জন্য, কারণ এখানে একটা হলো যে প্রিভেন্টিভ ইয়ের জন্য কাজ করতে পারে, কিউরেটিভ কাজ করতে পারে, রিসার্চে কাজ করতে পারে, যাই হোক এগুলি একটা আসলে গুরুত্ব বহন করে। হঠাৎ করে আমরা শুধু প্রদর্শনীমূলক কাজ যদি আমরা করি, সমস্যার জায়গায় সমস্যা থাকবে, আরো বাড়বে। কিন্তু তার মূলটাকে অনুসন্ধান করতে হবে, সমস্যার উৎস কি এবং সেইটা কিভাবে নির্মূল করা যাবে। সেটা শুধুমাত্র কারো ইচ্ছায় বা একটা কল্পনা বিলাসে সেটা দূর হবে না, তার জন্য সঠিক বাস্তব কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে শাসক দল তারা একটা চিন্তা করতেই পারেন। আমি ইলেকশন নিয়ে তার কথা বলার লাভ নাই, কারণ এটা উনি বলছেন যে অবস্থাটা হয়েছে এখান থেকে মোড় ফিরানো যে কত কঠিন হবে, এটা শাসক দলের জন্য সবচেয়ে বেশি বিপদ। এবং সে প্রসঙ্গে জনাব লেনিন কি ভাবছেন আমি সেটাই জানতে চাই। একেবারে শেষ প্রান্তে এখান থেকে যে কথা বলা হচ্ছে, যেখানে গেছে আমাদের বাকি দুজন অতিথির মতে, সেটা হচ্ছে এমন একটা পর্যায়ে যেখান থেকে ফিরে আসা কঠিন হবে এবং এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে তারা মনে করছেন। আপনার কি মত? একেবারে শেষ প্রান্তে খুব সংক্ষেপে। না, এটা তারা মনে করতেই পারেন, এটা মনে না করলে তো তারা আওয়ামী লীগ হয়ে যেতেন। হ্যাঁ, সুতরাং তারা যেহেতু আওয়ামী লীগ না, তারা বিরোধী দল, সুতরাং তারা তাদের কথা মতো করে মনে করেন, আর আমরা আমাদের মতো মনে করি, দেশবাসী দেশবাসীর মতো করে মনে করে। এবং এখানে দুজনেই পার্টিকুলারলি আমাদের সুব্রত বাবু যেভাবে বললেন, হ্যাঁ সব কিছু আওয়ামী লীগ ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে দেশটা একটা ধ্বংসযজ্ঞের মধ্যে আছে। ঠিক আছে, এবার আপনারা উদ্ধার করেন, আপনারা কেন ঘরে বসে আছেন? দেশ উদ্ধার করেন। শিক্ষাক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে, তো শিক্ষাক্ষেত্রে যদি রিয়েলি ধ্বংস হয়ে থাকে, তাহলে শিক্ষার মানের দিক থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোয়ালিটি এডুকেশন নিয়ে প্রবলেম আছে, বাট শিক্ষাক্ষেত্রে এই উপমহাদেশের সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ, নারী শিক্ষা এবং শিশুদের শিক্ষার ক্ষেত্রে। স্বাস্থ্য ক্ষেত্রে এখানে 72 বছর আপনার হয়েছে, গড় আয়ুষ্কাল হয়েছে, এবং এটাও এই উপমহাদেশের সবচেয়ে
এগিয়ে থাকা দেশ। এখানে মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হারের দিক থেকে সবচেয়ে কম বাংলাদেশ। এখানে আপনার পার ক্যাপিটা ইনকাম এখন $1700 উপরে চলে গেছে। আপনার এখানে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নই কি আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন? উন্নয়ন তো বটেই, আর উন্নয়নই যদি না হতো তাহলে আওয়ামী লীগ এমনি 2 মাসে মানুষ পার করে দিত। কাজে মানুষ, আওয়ামী লীগ তো মানুষকে কিছু দিতে পেরেছে বলেই মানুষ আজকে আওয়ামী লীগের ব্যাপারে ওই রকম নেতিবাচক না। হ্যাঁ, তার ক্ষোভ থাকতে পারে, তার প্রশ্ন থাকতে পারে, তাদের ব্যর্থতা নিয়ে অনেক কথাও থাকতে পারে, কিন্তু তারা যখন আওয়ামী লীগের বিপরীত দিকে তাকায় তখন তো তারা ভয়ঙ্কর চেহারা দেখে যে একজন দুর্নীতি করে এক সাবেক প্রধানমন্ত্রী শাস্তি দণ্ড নিয়ে জেলখানায় বসে আছে, তার পুত্র টাকা পাচার করে বিদেশে গিয়ে বসে আছে, আর তাদেরকে নিয়ে যারা নাকি রাজনৈতিকভাবে রিহেবিলিট করার জন্য নেমেছে, যেই দলের কোনো মুন্ডু নাই, মাথা নাই, যারা বলতে পারে না যে এরপরে অমুকে প্রধানমন্ত্রী হবে, এই দেশ চালাবেন, এই কথা বলতে পারে না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, এটা মনে রাখতে হবে যে এই সকল দেশগুলোতে আমরা যে কোনো গণতন্ত্রই জানি না কেন যে একজন নেতা দেখাতে হয়, একজন নেতাকে দেখাতে হয় যে উনি হচ্ছেন আমাদের পরবর্তী দেও। ভারতের ক্ষেত্রে মোদি ছিল সেবার, এবার দেখেন প্রিয়াঙ্কা নেমেছে, কিন্তু যদিও প্রধানমন্ত্রী কে হবে তারা এখনো বলছেন না। এখন না বলুক, কিন্তু তারা তো নামাচ্ছে। এখানে কে? জি, তারা ডক্টর কামাল হোসেন সাহেবকে নামালেন, বৃদ্ধ বয়সে ভদ্রলোকের নাকাল গেলেন জামাতকে দিয়া। আবার আমার বন্ধু জামাতকে নিয়ে আওয়ামী লীগ কি করলো এই ব্যথাতে তার মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তারা কি করলেন ওইটা কিন্তু ওই আত্মসমালোচনা করলেন। আমি শেষে এই কথাটা বলতে চাই যে আজকে বাংলাদেশের এই যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, সেই ধারাকে যেমন অগ্রসর করতে হবে, তেমনি একই সঙ্গে গণতন্ত্রের পথে চলতে গিয়ে যেখানে যেখানে আমাদের ভুল ত্রুটি হচ্ছে, যেখানে গিয়ে আমরা হোঁচট খাচ্ছি, সেই জায়গাগুলোকে মেরামত করতে হলে পরে একদিকে যেমন সরকারি দলকে আজকে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে ইনস্টিটিউশনগুলো রিভিল করতে হবে, আর অন্যদিকে যারা এইগুলো কথা বলতেছেন তারা এই কথাগুলো না বলে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, সংকট, ইস্যু নিয়ে যদি মাঠে না নামেন, কেবল উপদেশ দান করেন, তাহলে তো তারা মানুষকে মোবিলাইজ করতে পারবেন না, মানুষও নামবেন। জি, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।